হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম শ্রেণীর চতুর্থ চ্যাপ্টার থেকে ধৌতকরণ নিয়ে আলোচনা হবে। দেখো, নামটা থেকেই বুঝতে পারছো যে ধৌতকরণ। এই যে কোভিড আসার পর থেকেই ধৌতকরণ নিয়ে কিন্তু আমরা সবাই অনেক বেশি জেনে গেছি, সতর্ক হয়ে গেছি, তাই তো? কারণ তার আগে অনেকেই হাত ধোয়া নিয়ে বা স্যানিটাইজার লাগানো নিয়ে, এগুলো নিয়ে জামা পোশাক পরিচ্ছদ রোজ রোজ বদলানো, মানে যেটা পরে আমরা বাইরে যাচ্ছি সেইটা পরে পরের দিন আর যাবো না, এইরকম ব্যাপারগুলো আগে এত বেশি ছিল না। কিন্তু এই কোভিড আসার পর থেকে এই যে মডিফিকেশানগুলো, এগুলো আমাদের জীবনে চলে এসছে। তাহলে এই ধৌতকরণ সম্পর্কে আমরা অনেকেই জানি। এটা নিয়ে নতুন করে বিশেষ কিছু বলার নেই, কারণ এই জায়গাটা না তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। তোমরা যদি এই জায়গাটা একবার বইতে রিডিং পড়ো, আমার এই ভিডিওটা পুরোটা দেখে নাও, তাহলেই এনাফ। তোমরা এখান থেকে যে কোনো প্রশ্ন এলে লিখতে পারবে। এখান থেকে মেনলি ছোট প্রশ্নই আসে। চলো শুরু করা যাক আজকের পর্ব। ধৌতকরণ বা ওয়াশিং যেটা, এটা কি মানে এইভাবে এটা একটা পদ্ধতি বা উপায় যেটার মাধ্যমে আমরা আমাদের দাঁত, মুখ, হাত, পা, আমাদের পোশাক পরিচ্ছদ, দেহ, এগুলো সব জীবাণুমুক্ত রাখতে পারি। এবং এগুলো কিভাবে জীবাণুমুক্ত রাখতে পারি সেগুলো হলো, ধরো দাঁত মাজার জন্য পেস্ট ব্যবহার করি, শরীরকে জীবাণুমুক্ত রাখার জন্য সাবান ব্যবহার করছি, হাত ধোয়ার জন্য হ্যান্ডওয়াশ ইউজ করছি, তারপর ধরো পোশাক পরিচ্ছদের জন্য পরিষ্কার রাখার জন্য ডিটারজেন্ট ইউজ করছি। এইগুলোর সাহায্যে আমরা এই ধৌতকরণটা করছি। তাহলে সংজ্ঞাটা কি চলো দেখে নিই। যে উপায়ে পেস্ট, সাবান, অ্যান্টিসেপটিক লোশন এগুলোর সাহায্যে হাত, পা, মুখ, দেহ, দাঁত, পোশাক পরিচ্ছদকে জীবাণুমুক্ত করা হয় তাকে ধৌতকরণ বলে। এখানে তুমি ডিটারজেন্টও যোগ করে দিতে পারো, ঠিক আছে? ডিটারজেন্ট, এগুলো দিয়ে আমরা সেইগুলোকে জীবাণুমুক্ত রাখছি, সেটাই হলো ধৌতকরণ। এবার আসি ধৌতকরণের গুরুত্ব। দেখো, আমরা সঠিক খাদ্য খাচ্ছি, সুষম খাদ্য খাচ্ছি, ভিটামিন শরীরে মানে খাদ্যের সাথে ভিটামিন নিচ্ছি, জল খাচ্ছি, তারপরেও কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ জীবাণু হতে পারে। তার কি কারণ? সেটা হলো, ধরো আমরা যেই বাইরে যাচ্ছি, আমাদের শরীরে বিভিন্ন জায়গায় যে জীবাণু লাগছে, এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের শরীরে জীবাণু আসতে পারে। তাহলে শরীরকে রোগমুক্ত রাখার জন্য এই ওয়াশিংয়েরও বা ধৌতকরণেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার আসি এই ধৌতকরণের উপাদান। ধৌতকরণ করা হয় কি কি দিয়ে? সিম্পল কথা, ঠিক আছে? প্রথম হলো, আমরা যে দাঁত পরিষ্কার করি কি দিয়ে? পেস্ট, মাজন, তারপর ধরো যে দাঁতন, নিম দাঁতন ইউজ করা হয়, এগুলো দিয়ে আমরা দাঁত মারি, এগুলোকে ভালো রাখি, পরিষ্কার রাখি, জীবাণুমুক্ত রাখি। দ্বিতীয় হলো, তাহলে প্রথমটা হলো কি? পেস্ট, মাজন, দাঁতন। সেকেন্ড উপাদান কি? সেটা হলো সাবান, বিভিন্ন রকম সাবান যেটা দিয়ে আমরা স্নান করি, দেহ পরিষ্কার রাখি, সেই সাবানগুলোর সাহায্যে ধৌতকরণ করা হচ্ছে। তৃতীয় হলো হাত ধোয়া, পা ধোয়া, এগুলো সব কি করা হচ্ছে? এগুলো সব হ্যান্ড ওয়াশের সাহায্যে করা হচ্ছে। বিভিন্ন রকম হ্যান্ড ওয়াশ বা সাবান সেটার সাহায্যে করা হচ্ছে। তারপর আসি হলো জামা কাপড় পরিষ্কার, সেটা ডিটারজেন্টের মাধ্যমে করা হচ্ছে। ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় কাচা হলে তাতে জীবাণু মরে যায়। এবার তোমরা বলতে পারো কিভাবে মরে যায়? যে ডিটারজেন্ট বা স্যানিটাইজার যেটা হলো অ্যালকোহল, এই হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজারও লিখতে পারো এখানে। আচ্ছা, এই যে সাবান, হ্যাঁ স্যানিটাইজার, এগুলোর ভিতরে মানে কি থাকছে? স্যানিটাইজারের ভিতরে থাকছে অ্যালকোহল, যেটা কোনো জীবাণু লেগে থাকলে সেটাকে মেরে ফেলে। মানে অ্যালকোহলটা এই যে কোনো জীবাণুর বাইরে যে কোষ প্রাচীর, কোষ পর্দা, এগুলোকে নষ্ট করে দেয়। আর ডিটারজেন্ট এটাও তাই, এটা যেহেতু ডিটারজেন্ট, এটাও এদের কোষ পর্দাকে ফাটিয়ে দেয়, নষ্ট করে দেয়। তাহলে এইগুলো হলো ধৌতকরণের উপাদান, যেগুলোর সাহায্যে আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। এখন আসি এই যে রোগ নিরাময়ের ধৌতকরণের ভূমিকা। তা মানে এই যে ধৌতকরণ, এটা যদি আমরা করি তাহলে কিভাবে সেটা রোগ নিরাময় করতে পারে। প্রথম আসি যেটা হলো মুখ ধোয়া। মানে মুখ মানে হলো আমাদের মুখের ভিতরটা ধোয়া। দেখো, আমরা যখন ব্রাশ করি তখন কি হয়? যে মুখের মধ্যে যে খাদ্যের অংশ থেকে যায় সেইগুলোকে বার করে দেওয়া হয়, যাতে সেই খাদ্যের অংশগুলো মুখের মধ্যে গিয়ে পচে গিয়ে জীবাণু ওইগুলোকে কি করে? পচিয়ে দেয়, এবং তার ফলে সেখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। এবার মুখের মধ্যে যখন দুর্গন্ধ সৃষ্টি হবে, এবার তুমি ধরো কারোর সাথে কথা বলছো বা কিছু, সেক্ষেত্রে কিন্তু তোমার মানে তার কাছে তোমার একটা বাজে ইমপ্রেশন যাবে। সেই জন্য সর্বদাই খাওয়ার পরে কুলকুচি করা উচিত, এবং সকালে এবং রাতে শোয়ার আগে ব্রাশ করা উচিত।
এবার দেখো, যখন রাতে অনেকের ক্ষেত্রে অনেকে ব্রাশ করেই না, সেক্ষেত্রে কী হয়, রাতে যে খাবার খাচ্ছ সেই খাবার দাঁতের খাঁজে খাঁজে আটকে যায়, সারা রাত সেই খাবারগুলো মুখের মধ্যে থাকছে। আমাদের মুখের মধ্যেও কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো নর্মালি থাকে, ন্যাচারালি থাকে, ঠিক আছে। সেই যে ব্যাকটেরিয়াগুলো সেই খাবারটাকে পচিয়ে দেয়, পচিয়ে দেওয়ার ফলে সেখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। এবার এই জিনিসটা যদি চলতে থাকে বহুদিন ধরে, সেক্ষেত্রে কি হয় যে এই যে মুখের মধ্যে খাবারগুলো পচতে পচতে দাঁত নষ্ট হতে থাকে, মাড়ি ফুলে যায়, মাড়িতে পুঁজ জমে এবং সেখান থেকে রক্ত পড়ে। তারপর শেষে গিয়ে কঠিন ব্যাধি পায়োরিয়া হয়ে যায়। এই পায়োরিয়া এতটাই এমন একটা ব্যাধি যেক্ষেত্রে মুখের মানে যে মাড়ি, সে মাড়ি থেকে পুঁজ বার হয়, রক্ত বার হয় এবং মুখ দিয়ে খুবই বাজে দুর্গন্ধ বার হয়। মানে কারোর সাথে কথা বলার জন্য হাঁ করলেও সেক্ষেত্রে এত বাজে দুর্গন্ধ হয় যে তার সাথে কেউ কথা বলতেও চায় না। তাহলে এই যে পায়োরিয়ার মতো এই যে বাজে যে দুর্গন্ধযুক্ত যে রোগ, সেই রোগটাকে অ্যাভয়েড করার জন্য প্রত্যেক দিন রাতে ভালোভাবে ব্রাশ করতে হবে এবং এমনভাবে ব্রাশ করতে হবে যাতে দাঁতের খাঁজ থেকে খাবারের অংশগুলো বার হয়ে যায়, ঠিক আছে। এছাড়াও আমি তোমাদের বলে রাখছি যে দাঁতের মানে অনেক সময় হয় না, আমরা খাবার পর ব্রাশ করার পরও একটা মুখের মধ্যে হালকা স্মেল থেকে যায় যেটা খাচ্ছি সেইটার, সেক্ষেত্রে কী করা উচিত, সেক্ষেত্রে যে আমরা যে মৌরি, কাঁচা মৌরি যদি চিবিয়ে খাওয়া হয়, মুখের খারাপ দুর্গন্ধ কিন্তু সেটা অনেকটাই চলে যেতে সাহায্য করে। সেই জন্য সর্বদাই খাওয়ার পরে যদি অল্প পরিমাণ মৌরি চিবিয়ে খাওয়া হয়, সেটা কিন্তু মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। তাহলে এই যে মুখ যে ধোয়া, এটা কিন্তু শুধুমাত্র মানে রোগকে দূর করার জন্য নয়, তোমার যে একটা ইমপ্রেশন সেটাকেও নষ্ট করে দেয়। তার সাথে কি হবে যে তুমি যদি দাঁত পরিষ্কার না রাখো, খুব কম বয়সে কিন্তু সমস্ত দাঁত পড়ে যাবে এবং সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না এবং খাবার খেতেও অসুবিধা হবে। খাবার খেতে কেন অসুবিধা হবে, দেখো বলা হয় যে যত বেশি চিবিয়ে খাবার খাবে সেই খাবারের অর্ধেক মানে চর্বণ, অর্ধেক গলা মানে নরম হয়ে যাওয়াটা যেন মুখের মধ্যে হয়। সেই জন্যই তো গিলে গিলে খাবার খেতে বারণ করে, তাই না। সেই জন্য দাঁত না থাকলে চর্বণটা হবে না খাদ্যের চর্বণ না হলে খাদ্যের হজমটাও ভালোভাবে হবে না। মানে তুমি যত ভালোই খাদ্য খাও না কেন, সেখান থেকে সম্পূর্ণ যে পুষ্টি সেটা কিন্তু তুমি পাবে না। তার মানে কি, তোমাদের খাদ্য থেকে সম্পূর্ণ পুষ্টির জন্য কিন্তু দাঁত প্রয়োজন। সেই জন্যেই দাঁত ভালো রাখার জন্য মুখ ধৌতকরণ খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সকালে আর রাতে তো তাহলে ব্রাশ করা হয়ে গেল। এছাড়াও দিনের অন্যান্য সময় যখনই খাবার খাচ্ছ, তো খাদ্য খাওয়ার পরেই কিন্তু বারবার কুলকুচি করতে হবে যাতে দাঁতের মধ্যে কোনো খাদ্যের অংশ লেগে যায় সেটা যাতে ওই জলের ফোর্সে বেরিয়ে যায়। তারপর আসি হাত পা ধোয়া। যে কোনো জায়গায় এখন তো কোভিড হওয়ার পর থেকে সবাই হাত পা ধোয়া নিয়ে খুবই সচেতন হয়ে গেছেন। তারপরেও আমি বলছি যে এই ধরো আমরা যখনই বাইরে যাচ্ছি বা ধরো বাইরের কোনো জিনিসকে ধরছি, বাড়ি থেকে ঘুরে এলাম বা খেলে এলাম বা স্কুল থেকে এলাম বা টিউশন পড়তে গেলাম সেখান থেকে এলাম, যে কোনো কিছুতেই যদি তুমি সেগুলো করো, তারপর কিন্তু হাত ধোয়াটা খুব গুরুত্বপূর্ণ। সে হাত ধোয়া তুমি সাবান দিয়ে হাত ধুতে পারো, হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে পারো, স্যানিটাইজার লাগাতে পারো। তার সাথে খেলে এলে বা ধরো পায়ের মধ্যে ধুলো লাগছে এইরকম মানে কাজ যদি করা হয়, ধরো খেলতে গেলে বা ধরো স্কুলে অনেকটা সময় সেক্ষেত্রেও পায়ের মধ্যে ধুলো লাগে, সেক্ষেত্রে পাটাও ধোয়া কিন্তু জরুরি হয়ে পড়ে। তারপর আসি হলো স্নান। এই যে স্নান, এটাও খুব গুরুত্বপূর্ণ। অনেকে কি করে, স্কুল থেকে ফিরে বা মানে বিশেষ করে স্কুল থেকে ফিরে স্নান কিন্তু করে না, কিন্তু অ্যাকচুয়ালি স্কুল থেকে ফিরে এসেও আরও একবার স্নান করা প্রয়োজন। অন্তত মানে আমাদের যে বডি সেটাকে ধুয়ে নেওয়া প্রয়োজন। মাথা না ভেজালো সে ব্যাপারটা আলাদা, কিন্তু মানে এই যে আমাদের বডি সেটাকে ওয়াশ করা প্রয়োজন। কেন? কারণ আমরা যখন স্কুলে যাচ্ছি অনেক সময়ের জন্য থাকছি, তাই তো, তখন কি হয়, আমাদের শরীরে বিভিন্নভাবে জীবাণু লেগে যায়, জামা কাপড়ে লাগে, গায়ে লাগে। এবার সেইগুলো যদি বাড়ি এসে ভালোভাবে পরিষ্কার না করি, তুমি ধরো বাড়ি এসে পোশাক পরিবর্তন করলে এবং অন্য একটা পোশাক পরে নিলে, কিন্তু তোমার হাতে পায়ে ধরো যেখানে যেখানে জীবাণু লেগেছে সেইগুলো কিন্তু রয়ে গেল। তারপর যে ফ্রেশ যে জামাটা পরেছো সেটাতেও কিন্তু লেগে যাচ্ছে। এবার তুমি ধরো খাদ্য খেলে সেই জীবাণু মানে তোমার হাতের মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে ওটা শরীরে ঢুকে যাচ্ছে। সেই জন্য স্কুল থেকে ফিরে এসে ভালোভাবে সাবান দিয়ে গা ধোয়াও প্রয়োজন। তারপর হলো ক্ষতস্থান ধৌতকরণ। এবার ধরো খেলতে গিয়ে কেউ পড়ে গেছে, কারোর কেটে গেছে, অনেক সময় হাঁটু কনুই এইসবগুলো কেটে যায়। এই জায়গাগুলো কিন্তু কেটে যাওয়ার পরে সেই জায়গায় অ্যান্টিসেপটিক লোশন দিয়ে জায়গাটাকে পরিষ্কার করা উচিত। জায়গাটাতে কোনো
মানে ঘাটা যাতে শুকিয়ে যায় সেই রকম কোনো লোশনও লাগানো উচিত। আর এই জায়গাটাতে 2-3 দিন মানে 1-2 দিন অন্তর অন্তর সেই জায়গাটাকে অ্যান্টিসেপটিক লোশন দিয়ে পরিষ্কার করাও জরুরি। কারণ দেখো আমাদের যে ত্বক সেইটার কাজ কি বলো তো, আমাদের ত্বকের কাজ হলো ভিতরের অঙ্গকে রক্ষা করা। তাহলে কেটে যাচ্ছে বা ছড়ে যাচ্ছে মানে কি, যে সেই ত্বকটা সেই জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে, ভিতরের যে অর্গান সেগুলো সেই জায়গায় এক্সপোজ হয়ে পড়ছে, সেই জায়গা দিয়ে কিন্তু জীবাণু ঢুকে পড়া এবং বিভিন্ন রকম রোগ সৃষ্টি করা অনেক সহজ হয়ে পড়ে। সেই জন্য সেই জায়গাটাতে প্রায় প্রতিদিনই অ্যান্টিসেপটিক লোশন দিয়ে পরিষ্কার করা প্রয়োজন। তারপর হলো পোশাক পরিচ্ছদ ধৌতকরণ। অনেকেই আছে, এটা আমার মানে এক্সপিরিয়েন্স, যে স্কুলের ড্রেস রোজ রোজ তো কাচেই না। আমার এমন কিছু চেনাশোনা মানে আমাদের সাথেই পড়তে এরম কিছু লোকজন ছিলেন যারা মাসে একবারও জামা কাপড় কাচতো না। ফলে তাদের পাশ দিয়ে তো যাওয়াই যেত না, তার সাথে কিন্তু তাদের প্রচণ্ড মানে ব্যাপারটা দেখতেও ভালো লাগে না, ইমপ্রেশনও খারাপ হয়, তার সাথে তারা কিন্তু খুব বেশি রোগে ভুগত। তার মানে কি বলতো, যে পোশাক পরিচ্ছদে যে জীবাণু লাগছে সেইটাকে যদি কাচা না হয়, পরিষ্কার না করা হয়, তাহলে কী হবে, সেই জীবাণু বারবার তোমার শরীরে ঢুকবে এবং তোমাকে রোগগ্রস্ত করে দেবে। সেই জন্য বিভিন্ন রকম ডিটারজেন্ট, এখন তো ডিটারজেন্টের মধ্যেও অনেক ন্যাচারাল জিনিসকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে সেটা জীবাণুকে আরও ভালোভাবে মেরে ফেলে। এগুলোর সাহায্যে জামাকাপড় পরিষ্কার করা উচিত। তাহলেই কিন্তু আমরা যে সঠিক খাদ্য খাচ্ছি, সঠিকভাবে ঘুমোচ্ছি, মানে একটা স্লিপ সাইকেল আছে, পড়াশোনা করছি, এই যে এফর্টগুলো দিচ্ছি সেইটা সম্পূর্ণ হবে। তুমি যদি মানে সম্পূর্ণ হবে না তুমি যদি বারবার রোগগ্রস্ত হয়ে পড়ো, তাই না? সেই জন্য সম্পূর্ণভাবে সুস্থ থাকার জন্য এই ধৌতকরণের কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে। এই অংশটা থেকে কিন্তু বিভিন্ন রকম অ্যান্টিসেপটিক লোশনের কাজ, কিভাবে ক্ষতস্থান ধোবে, ছোটো ছোটো প্রশ্ন আসে, খুব বড় প্রশ্ন কিছু আসে না। তাই এই জায়গাটা খুব মন দিয়ে যদি এই ভিডিওটা দেখে নাও, বইটা একবার, টেক্সট বইটা জাস্ট একবার রিডিং করে নাও, এই জায়গাটা খুব ইজিলি তোমাদের তৈরি হয়ে যাবে। আলাদা করে এফর্ট দিতে হবে না আর কি, মানে মুখস্থ করার এফর্ট এই জায়গাটায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।